ওকে, আমরা আমাদের ব্যাচ 9 এর ব্যাচ 19 এর না নবম দিনের ক্লাসের আলোচনা শুরু করছি। সরি, অষ্টম দিনের ক্লাসের আলোচনা শুরু করছি এবং সিএসএস এর উপরে অল্প কিছু বিষয় বাকি ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। স্পেশালি ফন্ট আলোচনায় আসার কথা ছিল, ফন্টের আলোচনাটা হয় নাই, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আরো কিছু সিএসএস স্পেশাল প্রপার্টিজ আছে, লাইক আমরা ট্রান্সফর্মের এখন স্কিউটা দেখি নাই, স্কেউটা আমরা একটু দেখবো এবং স্কেল রোটেটের উপরেও আরো কিছু ছোট ছোট ইস্যু আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, তো আমরা যখন এইচটিএমএল এবং সিএসএস নিয়ে আলোচনা করছি, আমরা ভেরি নেক্সট ক্লাসে কিন্তু পিএসপি তে ঢুকবো। পিএসপি আগে করবো, পিএসপি করার পর জাভাস্ক্রিপ্টটা ইজি হয়ে যাবে। আমরা যে একটা কোর্সের দেখলে আমাদের ইমেজগুলো একটু পাঁচের কাজ করতে থাকে, বুঝি নাই। একটা ইমেজ আছে, একটা পর একটা আসছে। হ্যাঁ, ওটা কি সিস্টেম বলতে সিএসএস যে কোয়েরি দিয়ে করে, যে কোয়েরি দিয়ে করে, আবার সিএসএস দিয়েও করা যায়, যে কোয়েরি দিয়ে করাটাই বেটার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কবির, আপনি কোথায়? ক্লাসে আসেন নাই কেন? এখন আমরা যে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিকভাবে মনে করেন যে আমরা কোথায় যেন ফোল্ডার করেছিলাম, ডে 19 HTML CSS পাবলিক HTML এর মধ্যে আমাদের ডে 7 পর্যন্ত আছে, 8 নেই কেন? ও আজকে 8, আমি বারবার ভুল করছি। তো আমরা ডে 19 এর ব্যাচ 19 এর ডে 8 এর আলোচনাটা শুরু করি। আমাদের ফোল্ডারটা কোথায়? প্রজেক্ট ফোল্ডারটা হ্যাঁ, দেলোয়ার টিস্যু দাও তো, টিস্যু। ওকে, ডে 8 নামে একটা ফোল্ডার করে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, না শনিবারে কাছে, এটা আমি জানাই দিব। এটা শনিবারে কালকে হতেও পারে, আবার না হতে পারে। হ্যাঁ, এটা সার্ভারের সমস্যা, কোডের কোনো সমস্যা। হ্যাঁ,
কোথায় ভুল করেছেন? কালকে আসতে পারেন, আমি সন্ধ্যায় নাও থাকতে পারি, আমি বিকেলে থাকবো না, সকালে থাকবো আর সন্ধ্যায় থাকবো। সকালে আমি হয়তো 10 সকালেও থাকবো না, আমি সন্ধ্যায় আসবো। সন্ধ্যায় বলতে 6টার দিকে আসবো। ঠিক আছে, আমি কালকে একটা ফোন নিন দুপুরের পরে। আচ্ছা, তো ডেট নামে একটা ফোল্ডার আই হোপ তৈরি করেছে। আমি ডে 7 এর কিছু কোড ওখানে কন্টিনিউ করবো, একটু খেয়াল করেন। আবার নতুন করে লেআউট গুলো না বানিয়ে আমি ওই কোড গুলোই নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো ডে 8 এর কোড আমি রান করেছি এবং ডে 8 এর আউটপুট আমি দেখতে চাচ্ছি। আমরা এই ইস্যু পর্যন্ত দেখেছিলাম, তাই না? অ্যানিমেশন থেকে শুরু করে বিশেষ কিছু ইস্যু দেখেছিলাম। শুরুতেই আমরা যা দেখবো আজকে সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফন্ট নিতে পারি। হ্যাঁ, ফন্ট কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সিএসএস এর মাধ্যমে। কোন একটা পার্টিকুলার এরিয়ার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, ওভারঅল ফন্ট আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো একটু চেক করেন, আমরা বাটনে যাচ্ছি সিএসএস ফাইলটাতে, স্টাইল দিয়ে যখন আমরা ফন্ট দিতে যাব, এই যে ইউএল এলআই এর মধ্যে একটু খেয়াল করেন, ফন্ট ফ্যামিলি বলে একটা বিষয় আছে। ফন্ট ফ্যামিলিতে ডিফল্ট যদি দেন তাহলে এখানে আইডেন্টিফায়ার আছে, কার্সিভ আছে, ফ্যান্টাসি, ইনহেরিট, ইনিশিয়াল, মোনোস্পেস, সান শরীফ আর শরীফ আছে। সো কোন ব্রাউজার দেখায় সান শরীফ আর কোন ব্রাউজার দেখায় শরীফ। এটা বেসিক্যালি ডিফল্ট ফন্ট হিসেবেই থাকে। একটু যদি পরিবর্তন চান, আমি কার্সিভ যদি সেট করি, দেখেন খেয়াল করে, ফন্ট ফ্যামিলি কার্সিভ, তো সেই ক্ষেত্রে আমাদের ফন্ট গুলো কিছুটা পরিবর্তন হবে। কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কার্সিভে? আমি কি ঠিক সিএসএস লিখেছি? না, আমি 7 এরটা খুলেছি। আমি 7 এরটা খুলেছি, 7 না, আমি 8 এরটা সিএসএস চেঞ্জ করি। 8 এর সিএসএস এ দেখেন স্টাইলে গিয়ে যে লিস্ট আছে এলআই এর মধ্যে, কিন্তু হ্যাঁ, এলআই এর মধ্যে ফন্টের ফ্যামিলি আমি চেঞ্জ করে দিচ্ছি কার্সিভ। পরিবর্তন হয়েছে না? বোল্ড, মোটা, কেমন যেন একটা ডিজাইন শেপ সে তৈরি করেছে। নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে পরিবর্তনটা ফন্টের ফ্যামিলি আমি চেঞ্জ করতে পারি। সো ফ্যান্টাসি যদি যায় তাহলে ফ্যান্টাসি যে ফন্ট ফ্যামিলি, একটু খেয়াল করেন, আরো ডিফারেন্ট একটা ফন্টের ফ্যামিলি চলে আসে। সো আমি যখন যে সিএসএস এ যে ফন্টের ফ্যামিলি ইউজ করব সেখানেই সে সিএসএস এর মাধ্যমে ফন্টের ফ্যামিলিটা ঠিক তেমন হয়ে যাবে। তার মানে আমার ওভারঅল বডিতে একটা ফন্ট ফ্যামিলি থাকবে। বাটন গুলোর যদি ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি আমি দিতে চাই, চাইলে আমি সেটা দিতে পারবো। আবার ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করবেন, সেটা আপনি চাইলে করতে পারেন। বাট খুব রেয়ার কেসে আপনি হয়তো দেখেন যে বিভিন্ন সাইটে ফন্টের ফ্যামিলি চেঞ্জ হচ্ছে। সব জায়গায় একরকম ফন্ট দেখা যায় না? খেয়াল করবেন যে সব জায়গাতে এক ধরনেরই ফন্ট দেখা যায়, একই কালারের এবং একই সাইজের। হাজারো ফন্ট ফ্যামিলি থাকতে পারে, বাট আপনি ইন জেনারেল যদি হিসেব করেন, আপনি মনে করেন যে খুবই জনপ্রিয় সাইট ফেসবুক, খেয়াল করেন তো ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করছে নাকি একটা ফন্ট তারা ইউজ করেছে? এক। জিমেলে যান, ইয়াহু মেলে যান, একই। তো যত জনপ্রিয় সাইট আছে, আমাদের দেশীয় যে সাইট, যদি আমি প্রথম আলোর কথা বলি, ফন্ট কি ডিফারেন্ট? কোথাও পেঁচানো, কোথাও বড়, কোথাও ছোট, একই। সব জায়গায় কি সেম। বিডিজবসে যান, সেম। যত ই কমার্স আছে একটু খেয়াল করে দেখবেন, হেডার ছাড়া, মানে বড় ছোট ছাড়া তেমন কোনো পরিবর্তন সেখানে নেই। একটা ডিফারেন্ট ফন্ট, একটা নির্দিষ্ট ফন্ট তারা ইউজ করছে। বেসিক্যালি যেটা বলা হয় যে কোনো সাইটে 3টার বেশি ফন্ট ইউজ করা উচিত না, এবং কোন সাইটে 4টার বেশি কালার ইউজ করা উচিত না। তাহলে
ওই না সময় লাগবে না, ওইটা বেসিক্যালি ইউজারের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না, ইউজার ওইটাকে ভালোভাবে রিসিভ করবে না, এটা অ্যাকচুয়ালি মেন্টালিটি, হ্যাঁ মেন্টালিটির ইস্যু। যে স্টুডেন্ট অনেক সাইটে গেলে আপনি খেয়াল করে দেখবেন, বিশেষ করে ভারী সাইট গুলোতে যখন যাবেন, কালারফুল সাইট গুলোতে বেশিক্ষণ আপনি সেখানে থাকতে পারবেন না, আপনার মাথা ব্যথা করবে অথবা আপনার মাইন্ডটাই ঘুরে যাবে। বাট অনেক সময় আপনি হয়তো ব্যয় করছেন ফেসবুকে, আপনার তেমন কিছু মনে হচ্ছে না। কালার কিন্তু একটা বড় ফ্যাক্টর, রাইট? হোয়াইট দুইটা বা তিনটা কালার আছে, হোয়াইট, ব্ল্যাক আর গ্রিন, গ্রিন ব্লু আছে, ব্লু, এই তিনটাই কালার, আর কোনো কালার তারা ইউজ করে না। তো আমরা নর্মাল ফন্ট ফ্যামিলি যেটা আমাদের ইনবিল্ড আছে, যেটা আমাদের সিএসএস এই আছে, সেটা তো এক, বাট আমি যদি এক্সটার্নাল ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই সেটাও কিন্তু আমরা চাইলে পারি। ওকে, সো গুগলের একটা অ্যাকচুয়ালি ফন্টের জন্য একটা পুরো গ্যালারি আছে, পুরো লাইব্রেরি আছে ফন্টের জন্য। সো আমি যদি লিখি গুগল ফন্টস, খেয়াল করেন fonts.google.com, এটা গুগলেরই। গুগল বেশ কিছু ফন্ট আমাদের জন্য দিয়ে রেখেছে। সো আমি যদি fonts.google.com এ যাই, হিউজ নাম্বারের ফন্ট এখানে আছে, আমি চাইলে সেই ফন্ট গুলোকে নিতে পারি। ওকে, সো আমি আমার কালেকশনে রাখতে পারি। ফন্ট গুলোকে আপনি লোড করে করে দেখতে পারেন। মনে করেন আমি একটু আনকোরা টাইপের, স্পেশাল টাইপের, মনে করেন লাইক দিস, এটা একটু ফ্যান্সি, রাইট? এটা বিট ডিফারেন্ট। আমি এই ফ্যান্সি থিমটাকে যদি বলি ড্রপ ডাউন থেকে দেখি, প্যারাগ্রাফ, অ্যালফাবেট, নাম্বার, কাস্টমের জন্য ইউজার, এটা কেমন ফন্ট সেটা এখান থেকে বলা আছে, ঠিক আছে? সো আমি সিলেক্ট দিস ফন্ট যদি বলি, দেখেন আমার এই ফন্টটা সিলেক্টেড অবস্থায় আছে। আমি যে ফন্টটাকে নিতে চাচ্ছি সে কিন্তু এটাকে বলছে যে এমবেড করতে হলে এরকম করতে হবে, মানে এই লাইনটা আমাকে যুক্ত করতে হবে। খেয়াল করেন যে আমি যদি আমার সাইটের সাথে এমবেড করতে চাই তাহলে এই লিঙ্কটা আমাদের সাইটের শুরুতে দিয়ে দিতে হবে, আর ফন্ট ফ্যামিলি হিসেবে তখন ঠিক এরকম লিখলেই আমার এই ফন্টটা চলে আসবে। সো লেটস চেক। হ্যাঁ, দুইটাই, এই নেট ছাড়া আসবে না, আদারওয়াইজ আপনাকে ফন্টটা ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোডের সিস্টেম আছে, কোথায় যেন আছে, এই যে এখানে, হ্যাঁ আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার ফন্ট। আর ইউজ স্কাই ফন্ট, আপনি যদি এটাকে ইউজ করতে চান কিভাবে ইউজ করবেন সেটাও বলা আছে। হ্যাঁ, ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাবো। এটা পারচেজ করতে বলছে, সব ফন্ট কিন্তু পাওয়া যাবে না, আপনাকে কিন্তু এটাকে পারচেজ করতে বলছে। fonts.com এ আমাকে পাঠিয়ে দিয়েছে, এটা বেসিক্যালি একটা অ্যাড। হ্যাঁ, আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, ডাউনলোড করতে গেলে আমাকে একটু খেয়াল করেন আমাকে কোথায় যেন পাঠিয়ে দিচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো আমার পারচেজ করতে হবে না, নো প্রবলেম, এটাকে আমরা ইউজ করতে পারবো। সো শুরুতেই আমি যদি দেখাই যে আমি যদি লিঙ্ক আকারে নিতে চাই, এই লিঙ্কটা ধরে আমরা আমাদের HTML এর উপরে লিঙ্ক করাই, লিঙ্ক করালাম, একটু খেয়াল করেন। লিঙ্ক করানোর পর পরের কাজটা কি, আমাকে বলছে যে ফন্ট ফ্যামিলিতে এই লাইনটা যুক্ত করতে হবে। সো আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে, সিএসএস এর যে ফন্ট ফ্যামিলিটা আমরা দিচ্ছিলাম, এখানে কি করব, এই যে গ্লোরিয়া
হেলোজা। এই ফন্টটা অ্যাকচুয়ালি দিস, এই যে এখানে খেয়াল করেন গ্লোরিয়া প্লাস হেলোলুজা। সো এই ফন্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার যদি লোড দেই আমাদের পেজটাতে, ফন্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে, রাইট, লাইট থেকে পাচ্ছে। বাট এটা যদি আমরা ডাউনলোড করে ইউজ করতে চাই, ডাউনলোডেবল ইউজের জন্য পদ্ধতি আছে। প্রথমে ইম্পোর্ট করতে হয়, বসাও, আরেকটা ফন্ট এখানে আসে সোর্স প্যান প্রো, আমরা এটা নিচ্ছি না। কিভাবে আপনি এই পার্টিকুলার ফন্টটাকে ইউজ করবেন, ডিরেক্টরি আছে, ফিচার্ড আছে। প্রথমে ফন্টটাকে ইম্পোর্ট করতে হবে @font_face দিয়ে, @font_face দিয়ে ফন্টটাকে আমাদের ফেচ করতে হবে। দেখেন কিভাবে আমরা ফন্টকে ফেচ করতে পারি, একটু খেয়াল করেন। এখানে আমাদের ফন্টটা তো ডাউনলোড হয়েছে, হ্যাঁ, ওই ডাউনলোডেড ফন্টটা আমরা কিভাবে, বা ভিন্ন আরেকটা ফন্ট, ওটা তো একরকম দেখালাম তাই না। সো আরেকটা ফন্ট নিয়ে কথা বলি, গুগলের আরেকটা ফন্ট নিয়ে আমি যাই, ওইটা ডাউনলোড করি। মনে করেন এই ফন্টটা, কই যাচ্ছে, মনে করেন এই ফন্টটা আমার মনে ধরেছে, আমার ফ্যামিলিতে আছে। হুইচ ওয়ান? এই যে কুকি, সম্ভবত লাস্টে কুকি, তাই না? সো তিনটাকে আমি যদি ইউজ করতে চাই এই পদ্ধতি, বাট আমি যদি কুকিকে ডাউনলোড করতে চাই, দেখেন ফন্টস নামে তিনটা একসাথে ডাউনলোড হয়েছে, রাইট। সো এটা ফন্ট অবস্থায় ডাউনলোড হয়ে থাকলো, তারপর আমি বলছি হাউ can I fetch a font in CSS3 web font। হ্যাঁ, আমি ইউজ করবো, ফেচ করবো বেসিক্যালি। তো এই যে এই সাইনটা ইউজ করা @font_face, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। যদি আমরা কোনো ফন্ট ফেচ করতে চাই, যেমন রুলস আছে বেশ কিছু, এই রুলসটা আমরা ফলো করব। যে ফন্ট ফেচ যখন হবে তখন এই সিনট্যাক্সটা মূলত ইউজ করতে হয়। কিভাবে আমরা ইউজ করব? সিএসএস এর ওখানে একদম শুরুতে, বেটার হচ্ছে একদম সিএসএস ক্লাস লেখার আগে যা যা ফেস করা সেগুলো ফেস করে নেওয়া। এখন এটা একটা সিনট্যাক্স। আমি বেসিক্যালি যে ফন্ট গুলো ডাউনলোড হয়েছে, এই ফন্ট ফোল্ডারটাকে আমরা ফোল্ডার শো করি, করে এই ফোল্ডারটাকে আমরা কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডারের ওখানে বসাই, পাবলিক HTML day 8, এই জায়গায় যদি আমরা পেস্ট দেই, মনে করেন আমি ফন্টটাকে কি করলাম, ফার্স্ট এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়েছে, ফন্টস ফোল্ডার এসেছে, এর মধ্যে কুকি, গ্লোরিয়া, সোর্স প্যান আছে। এই কুকির মধ্যে এটা হচ্ছে ফন্ট, কুকি, রেগুলার, TTF, ফন্টের বিভিন্ন ফরম্যাট হতে পারে, ট্রু টাইপ আছে, WOF আছে। বেসিক্যালি ট্রু টাইপটাই সব ব্রাউজার সাপোর্ট করে, TTF ট্রু টাইপ ফাইল বলা হয়ে থাকে। তো
তো ফন্টের তো কোনো একটা ফন্ট আপনার পছন্দ হয়েছে, গুগল ইউআরএল এও ইউজ করতে পারেন যদি ইন্টারনেটের কোনো সমস্যা না থাকে। আর যদি গুগল ইউআরএল ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা ডাউনলোড করে নিয়ে ফেচ করার মাধ্যমে ইউজ করতে হবে। তো আমি যদি এই ফন্টটাকে ফেচ করতে চাই, ফন্টের নাম সহ আমরা যদি বলি যে এই ফন্টটাকে আমরা ফেচ করব, হাউ ক্যান আই ডু দিস? তো এখান থেকে আমরা ইউআরএল দিয়ে ফার্স্টে বলবো কোথায় যাব, ডট ডট স্ল্যাশ দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা কোথায় ঢুকবো, ফন্টস এর মধ্যে, তারপরে ঢুকবো কুকিতে, তারপরে ঢুকবো কুকি রেগুলারে। দেন এইটাকে ফন্ট ফ্যামিলিতে কি নামে চিনবো? ফন্ট ফ্যামিলিতে চিনার উপায় হচ্ছে আমি এটা এই নাম এখানে যে নামটা দিব, মনে করেন আমি কুকি রেগুলার ফন্টটাই ফন্ট ফ্যামিলিতে নিতে চাচ্ছি, ফন্ট ফ্যামিলি দিয়ে আমি যখন বলবো কুকি রেগুলার তখন আমার ওই এই 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 ফন্টটা প্লেস হয়ে যাবে। যেটাকে বোঝাতে পেরেছি? তো এখানে আমার নামও দিতে পারি, তার মানে কি কুকি রেগুলারটা আমার নামের সাথে বাইন্ড হয়ে যাবে। সিএসএস তখন আমার নাম যদি আমার নাম দিয়ে দেই, শফিউল লিখে দেই, এখানে একটু খেয়াল করেন এখানে যে নামটা দিব তার মানে এই ফন্টটা এই নামের এগেনস্টে আছে। আর এই নামটা আমি ইউজ করব কোথায়, যেখানে আমি ফন্টটা পরিবর্তন করতে চাচ্ছি বা দিতে চাচ্ছি। আমি এর মধ্যে সম্ভবত দিয়েছিলাম, একটু খেয়াল করেন এখানে আমি যদি বলি শফিউল, রাইট, এবং ফন্টটা ফেচ করা আছে। হ্যাঁ হ্যাঁ দিব কার্সিভ। এটা কেন দেয়া হয়? এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি রেগুলার ফন্ট না পাওয়া যায় কার্সিভ সেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অটো কার্সিভ কে পাবে, মানে এটা না পেলে এটা পাবে, আর কার্সিভ তো রেগুলার। হ্যাঁ এখন দেখেন আমাদের ফন্টটা পাই কিনা। ফন্টটা কি পরিবর্তন হয়েছে না? ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু আমরা ফন্ট ফেচ করে নিয়ে আসলাম। এখন স্ট্যান্ডার্ডটা কি? বেসিক্যালি স্ট্যান্ডার্ড তো আর আপনি ভিন্ন নামে দিলে কোন ফন্ট ইউজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সো ফন্টের নামেই ফেচিং নেমটা দিয়ে দিতে হয়। এটা ফন্ট ফ্যামিলিতে এই নামে পাওয়া যাবে। সো যখন আপনি ইউজ করবেন এই নামটাই চেষ্টা করবেন রেগুলার করতে, চেষ্টা করবেন এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যে আমরা ওই নামটাই ইউজ করব, রাইট? সো আমি ফন্ট ডাউনলোড করে করে ইচ্ছে মতো কি করতে পারি, ইউজ করতে পারি। সো আপনারা একটু করেন অ্যাটলিস্ট 3টা ফন্ট, একটা হচ্ছে ইউআরএল দিয়ে করেন, বাকি 2টা হচ্ছে ফেস করে করেন। হ্যাঁ 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 আপনি একবার ফেচ করে ওই ফন্টটাকে হাজারো বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বোঝাতে পেরেছি? বাট আপনি 2টা ডিফারেন্ট ফন্ট ফেস করেন, 2টা ডিফারেন্ট জায়গায় ইউজ করেন। ফন্টের কাজটা যদি হয়ে যায়, আমরা যদি ফন্টের কাজ করতে পারি, তাহলে আমরা একটা কাইন্ড অফ জব করব, যেটা আমি আপনাদের বলছি, লাইক সামথিং লাইক আমি যদি বলি যে এটা তো একদম সাদামাটা ম্যাটমেটে অবস্থা, আমি সুন্দর আপনাদের তো অ্যানিমেশন টেনিমেশন অনেক কিছু শিখেছেন, ইভেন ফন্টও জানলেন, তাই না? সো অনেক সাইটে দেখবেন, বিশেষ করে নিউজ পেপার গুলোতে এই জায়গাগুলো একটু খেয়াল করেছেন যে এটাকে কিন্তু সাইড বার মেনু বলা হয়ে থাকে। এখানে একটা হেডার আছে, কার্সার নিলে কালার চেঞ্জ হচ্ছে, বাট আমি চাচ্ছি যে আরেকটু আরেকটু স্পেশাল টাইপ, হ্যাঁ আরেকটু সুন্দর, নিচ দিয়ে লাইন থাকবে, একটু একটু নড়াচড়া করবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ফ্রন্টের কালারটা চেঞ্জ হবে।
করছেন, কোথায় পাওয়া যায়, কি করতে হয় কি না করতে হয়, সকল সলিউশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। সো আমি আপনাদের যা করতে বলেছিলাম, আগ্রহ যেহেতু আছে এটাকে একটু কাজে লাগান যতদিন আছে। হ্যাঁ, যতদিন আছে এটা কাজে লাগান, যখন শিখে যাবেন তখন আর প্র্যাকটিস থাকলে ভুলে যাবেন না। বাট যদি প্র্যাকটিস না থাকে আপনি কিন্তু ভুলে যাবেন। প্র্যাকটিসের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। তো আমি বেসিক্যালি এখন যে জায়গাটাতে কাজ করব আর কি, সেটা হচ্ছে একটা সাইড বার মেনু কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা দেখব। সাইড বার মেনু যদি আমরা তৈরি করতে চাই, ফার্স্টে বেসিক্যালি আমি একটা হেডার নিয়ে নেই। হ্যাঁ, হেডারটা আমি রাইট সাইড বারে একরকম আর লেফট সাইড বারে আরেক রকম চাইলেই আমি করতে পারি। আমাদের একটা রাইট কন্টেন্ট আছে, খেয়াল করেছেন? আমি চাচ্ছি হিস্ট্রি, রাইটের আন্ডারে হিস্ট্রি যেটা হবে সেটা ফ্লোট লেফট হবে, উইথ 80% হবে, হ্যাঁ উইথ আমি 80% হবে, মার্জিন 10 পিক্সেল and 10% হবে। 10 10 20 100 হয়ে যাবে না, মিশে যাবে। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, অরেঞ্জ। লেটস চেক। আমি আমার রাইট কন্টেন্টের মধ্যে একটা হিস্ট্রি প্লেস করছি, category list for example, right? দেখেন একটা ক্যাটাগরি লিস্ট এরকম একটা কিছু এসেছে, তাই না? সো এর হাইট না দিয়ে আমরা যেটা করতে পারি, মার্জিনের ইউজ, সরি প্যাডিং এর ইউজ আমরা করতে পারি। আমি যেটা করতে পারি, টেক্সট অ্যালাইনটা সেন্টারে নিয়ে নেই, প্যাডিংটাকে আমি টপ বটমে 10 পিক্সেল করে সেট করি, আর রাইট লেফটে আমি 0 পিক্সেলই রাখি আপাতত। এরকম হলো, বা 0 পিক্সেল না রেখে আমি অ্যাটলিস্ট 2 পিক্সেল মতো ধরে দেই, যে অবস্থা এখানে এসেছে, রাইট? এখন এটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এরকম কিছু একটা বলি, লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লেফট, ঠিক আছে? তারপরে হচ্ছে অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ, কিছুটা ডিফারেন্ট স্টাইল ফলো করছে। আর এটাকে যদি আরেকটু লুকেটিভ করতে হয় তাহলে বক্স শ্যাডো আমি যদি বলি 0 পিক্সেল 0 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, এবং শ্যাডোইং এর যে কালারটা, সেই কালারটাও যদি আমি একটু কাছাকাছি অরেঞ্জ সেট করি, দেখতে কেমন হয় একটু দেখি। ভালো লাগছে না, শ্যাডো আসছে না, ব্ল্যাক হলেই ভালো। চারিদিকে শ্যাডো করেছে, রাইট? আচ্ছা, তো এই হলো প্রাথমিক আমার বক্সটা দাঁড়ালো। এরপরে আমি ইউজ করব হচ্ছে
আমার লিস্টিং কনসেপ্ট, তাই না? এখানে লিস্টের ফার্স্টে ইউএল ইউজ করি, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, নাইস, রাইট ইউএল এলআই, এর আন্ডারে যখন আমরা আসি তখন ইউজ করব কি তার প্রপার্টি গুলো, ফ্লোট লেফট। এখন আমরা এখানে যদি বলি এরকম ul li web development training, ট্রেনিংটা আমি বারবার না লিখে শুধু একবারই লিখি, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, SEO and digital marketing, SQA ট্রেনিং। আবার এরকম এলআই কিছু বসালাম। লেটস চেক যে এলআই গুলো এখন দেখতে কেমন হয়েছে। ঠিক এরকম এসেছে, খেয়াল করেছেন? ঠিক এরকম এসেছে। তো এখন একে যদি বেট লোকেটিভ করতে চাই বা আমাদের মতো করে কিছু একটা করতে চাই, তাহলে ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্যাডিং 5 পিক্সেল 20 পিক্সেল সেটা চলে আসে, তাই না? হ্যাঁ, 5 পিক্সেল হচ্ছে টপ বটমে হয়েছে, দেখেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। সো 5 পিক্সেল টপে 5 পিক্সেল বটমে, এরও আবার 5 পিক্সেল টপে 5 পিক্সেল বটমে, তার মানে এখানে গ্যাপ আছে 10 পিক্সেল। যেটাকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এটা প্যাডিং, আমি প্যাডিং ইউজ করেছি। আর লেফটে 20 রাইটে 20 করেছি। রাইট, এই লেফটে 20 করাতে সে বর্ডার থেকে সরে এসেছে, খেয়াল করেছেন? রাইটেরটা সে লেখা যদি বড় হয় ওই 20 পর্যন্ত দেখা যাবে আর কি। আচ্ছা, বুলেট যেগুলো আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপটাকে আমরা কিন্তু সকল প্রপার্টি জানি, এই কারণে আমি এটা করতে বলেছিলাম। বুদ্ধি খেলছে কিনা এই জন্য আমি টাইম দিয়েছিলাম, ঠিক আছে? মানে শেখাটা কখন পূর্ণ হবে বা শেখাটা কখন শুরু হবে, যখন যেটা দেখানো হচ্ছে সেটা পারছি, তার চাইতে যখন যেটা দেখানো হয়েছে তার উপরে কোনো একটা কিছু করতে বলা হচ্ছে, যখন সেটা পারবেন তখন ধরে নেবেন যে না আমার আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে স্টিল সমস্যা আছে, আমাদের আরো বেশি এফোর্ট দিতে হবে। ওকে, সেভ করি, গেল, রাইট? এবার আমি একটা করে বর্ডার বটম দিব। 1 পিক্সেল
ব্ল্যাক কালার ডটেড, ঠিক আছে? 1 পিক্সেলের বর্ডার হবে, ব্ল্যাক কালারের হবে এবং ডটেড হবে। প্রত্যেকটা এলআই, মানে এলআই কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা এলআই, রাইট? বর্ডার দেখা যাচ্ছে না? বর্ডার কিন্তু হয়েছে। ওইটা বেসিক্যালি বর্ডার তো এখান থেকে হয়েছে। বর্ডার তো আপনার পুরো এলআই জুড়ে হয়েছে। আমি কিন্তু প্যাডিং যখন করেছি, প্যাডিং করেছি কাকে? সেলটাকে, এলআইটাকে। এলআই টেক্সট গুলো এদিকে সরে যাবে, বাট বর্ডার তো আছে, বর্ডার তো আর টেক্সট না। বর্ডার কি টেক্সট? মনে করেন প্যাডিং কাজ করে কোথায়? সেলের ভেতরে কাজ করে, বাট বর্ডার কি সেলের মধ্যে? এবার বুঝতে পেরেছেন কেন ওখানে রয়েছে? শেষ পর্যন্ত বলতে আমি কিন্তু আমার উইথ হাইট সেট করি নাই। আমি কি উইথ সেট করেছি? আমার এলআই এর কোনো উইথ নেই। এলআই এর কিন্তু কোনো উইথ নেই, তো যে কারণে আমার এলআই এর টেক্সট যত দূরে শেষ হয়েছে সেই পর্যায়ে সে বন্ধ হয়ে গেছে। কোথায় টেক্সট থেকে যে 20 পিক্সেল পাবে, সে 20 পিক্সেল আছে না? আমি উইথ হাইটটা সেট করে দিই। উইথটা দিলে আপনারা বুঝতে পারবেন যে এলআই এর উইথ আমি 80% বলি, ম্যানেজ হয়ে যাবে। এবার খেয়াল করেন উইথ কতটুকু হয়েছে? 80% হয়েছে। আচ্ছা, এখন লেখাগুলো আমি যদি বলি, লেখাগুলোকে আমি টেক্সট লাইন সেন্টারে দেই, লেখাগুলো কিন্তু টেক্সট লাইন সেন্টারে চলে আসবে। লেটস ট্রাই, এটাকে আমি একটু মার্জিন করি, 0 পিক্সেল আর 10%। রাইট লেফটে হ্যাঁ মিশে যেত, বাকি ছিল, বাট পার্সেন্টেজ দেয়াতে ওই যে পেডিং 20 পিক্সেল আছে, এটা অ্যাকচুয়ালি কাজ করছে, এখানে বের হয়ে গেছে। সো আমাদের এটা একটু কমিয়ে দেই, এটা 60% করি, একটু খেয়াল করেন এটা ম্যানেজেবল অবস্থায় আছে। মূল প্রবলেম হচ্ছে দেখেন আমার এই 60 আর 10 কত? 20, 80, আর এই যে 20 পিক্সেল আছে না, এটা যদি আমরা পার্সেন্টেজ প্যাডিং করি তাহলে হবে। যদি আমি 10% করে যদি বলি, অথবা 20% বললে লেফট এবং রাইটে 20% জুড়ে দেবে, তাহলে 40% হয়ে যাবে। তো বেসিক্যালি আমার হাতে আছে 10%, আমি 10% করেই বলি। এবার অ্যাডজাস্ট হয়ে গেছে। এক জিনিস না, এক জিনিস না, রিলেশন হচ্ছে বেসিক্যালি রেশিও অনুযায়ী দেখে। মনে করেন যে আমার স্ক্রিন যদি হয় 1280, রাইট, 1280, সেক্ষেত্রে 1% মানে কি 12 পিক্সেল, 12.8 পিক্সেল। 1% হচ্ছে 12.8 পিক্সেল। বাট আমার স্ক্রিন রেজুলেশন হয় যদি 1360, তখন কিন্তু 1 পিক্সেল সমান 13.6 পিক্সেল। ডেফিনেটলি স্ক্রিন রেজুলেশন বাড়লে তখন ওইটাতে ভেরিয়েশন আসে। পিক্সেল আর ওইটা এক জিনিস না, আমি বুঝতে পেরেছি। এর পার্সেন্টেজ অলওয়েজ মিলবে না আপনার সাথে। সো এখন একটা অবস্থায় এসেছে, খেয়াল করেছেন যে সাইড বার মেনুতে একটা অবস্থায় এসেছে, বাট এখানে কিন্তু আমরা কোনো প্রকারের কোনো অ্যানিমেশন বা আদার্স কোনো কিছুই দেই নাই, করি নাই। তো এখন হুভারে কিছু একটা করার চেষ্টা করব, আর তখন দেখবেন যেন কিছু কিছু বিষয় নিয়ে কাজ করার সময় মানে আমি যা চাচ্ছিলাম সেরকম একটা কিছু দাঁড়াচ্ছে।
এখানে আমি যেটা করে ফেলি সেটা হচ্ছে ট্রানজিশন অল 2 সেকেন্ড সেট করি। ঠিক আছে, বললাম কি তাহলে ট্রানজিশন অল 2 সেকেন্ড। নাইস। এখানে এসে আমি বলছি ওকে, এর যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড কি কি কালার? এটা গ্রে। গ্রে কোড আছে একটা, কোডটা কত? #999। ইচ্ছা করে এই এলআই এর যে ব্যাকগ্রাউন্ড কালার আমি 999 দিয়ে সেট করে রাখছি, কারণ বেস ক্লাসে যদি কোনো কিছু না থাকে তাহলে ট্রান্সফর্ম করতে পারবে না। সো এই কারণে আমি ট্রান্সফরমেশনটা দেওয়ার জন্য এখানে কিছু একটা বসাচ্ছি। আর আমাদের টেক্সটের কালার কি ব্ল্যাক না? টেক্সটের কালারটাও আমি কালার ব্ল্যাকই রাখি, কালার ব্ল্যাক দিয়ে দেই। হ্যাঁ, তাহলে আমি এখানকার কালার দিলাম। আর এটা আমি চেঞ্জ করে পরিবর্তন করে 6টা হয়েছে, 6টা করলাম। হালকা একটা অ্যানিমেশন ডেফিনেটলি আমরা পাবো, তাই না? আমরা পাচ্ছি কিন্তু একটা অ্যানিমেশন, বোঝা যাচ্ছে? আমরা কিন্তু একটা অ্যানিমেশন পাচ্ছি। এই লেখাগুলো কিন্তু মিশে গেছে, খেয়াল করেছেন? নিচে নিচে চলে আসছে, কারণ কি? ওই ওই প্যাডিং এর কারণে। প্যাডিংটা আমরা একটু ছেড়ে দেই, বেসিক্যালি এটাকে আমরা 70% বলে একে আমরা 5% সেট করি। সাইডবার মেনুতে লেখাগুলো যদি 2 লাইনে চলে আসে এটা দেখতে ভালো লাগে না। এবার মাচ বেটার। কার্সার পয়েন্টার করা ভালো এখানে। কার্সারটা কি হবে? পয়েন্টার, তাহলে এটা হাতের মতো মনে হবে। ঠিক আছে, আমরা যা করতে চাচ্ছি। এবার মনে করেন এরকম একটা কিছু করব আমি, মার্জিন লেফট 3 পিক্সেল অনলি, জাস্ট একটা শেক করানোর চেষ্টা করব। কার্সরটা নিলে সকল পরিবর্তনের সাথে সাথে 3 পিক্সেলটাকে আমি মার্জিন করেছি। আমি এরকম করতে বলেছিলাম। এটাই আমি করতে বলেছিলাম এবং এগুলো আমরা সব জানি না, তার মানে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা তো অনেক সাইডে দেখি এবং আশ্চর্য হই। আশ্চর্য হওয়ার কিন্তু কিছু নাই, আমরা জানি এগুলো। তার মানে আমরা সিনট্যাক্স জানি, যেটা আমি প্রুফ করতে চাচ্ছি লাস্ট ক্লাসে সিএসএস এর। এখন শুধু বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে। আপনারাও সহজেই পারবেন, কারণ সিনট্যাক্স অত বেশি নেই, রাইট? এর মধ্যে থেকে অনেক কিছু করে ফেলা সম্ভব। আচ্ছা, এবার আমরা দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি দেখব, স্কিউ এক্স আর স্কিউ ওয়াই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বেসিক্যালি স্কিউটা হচ্ছে
3D তে যেতে হলে XYZ কনসেপ্ট, ভেক্টর কনসেপ্ট, অঙ্ক আঁকাআঁকি অনেক কিছু লাগবে। অসম্ভব। না, ওটা ভিন্ন জিনিস। কাঁচা আদা খেয়ে ফেলে তো কোনো সমস্যা নাই, তাই নাকি? রসুন, কালিজিরা, কালিজিরা না? ওটা কি পিতা হয় খুব? পিতা না, কালিজিরা আমার খাইতে হবে। একটা পুটলি বানায়, ছোট্ট কাগজের মতো বানায়, সহ্য করতে হবে না পুরো। এমনি একটু শেক করে নিলে দেখি মাথা ধরে গেছে, কিছুক্ষণ এই 10 সেকেন্ড থাকার পরে ইউ ফিল সো বেটার। আচ্ছা, ঠান্ডায় না? গ্রাম থেকে আনতে হবে। যদি সেটা সলিড হয়, সলিডটা একটু খুঁজতে হবে ইয়েতে, কারণ বাজার গিয়ে। গরম গরম একটা ভাতের সঙ্গে সরষের তেল দিয়ে লবণ দিয়ে একটু ভালো খাওয়াই। ওইটা তো তিল বলে না? কালিজিরা। তিলের ভর্তা তো পাটাতে মিশে খায়। কালিজিরাও খায় না? আমি দেখলাম ইউরোপে সব জায়গায়, আমি এটা দেখছি, বাংলাদেশের কালিজিরা সব ফ্রান্সে চলে যায় না, ইউরোপিয়ান কান্ট্রিতে। আচ্ছা, আমরা এখন তাহলে স্কিউ যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা একটু ইউজ করতে শিখি। স্কিউটা আমি বেসিক্যালি দিব হচ্ছে এখানে এই বক্স ট্রিতে, দিস ওয়ান, এই বক্সের ক্ষেত্রে দিব। এবং এটা দেওয়ার ক্ষেত্রে স্কিউটা কিভাবে কাজ করবে একটু খেয়াল করেন। এটা ট্রানজিশন ট্রান্সফর্মের একটা প্রপার্টি। এই যে স্কিউ আছে, স্কিউ এক্স, স্কিউ এক্স আর স্কিউ ওয়াই, তো একসাথে দুইটা ভ্যালু যদি আপনি সেট করতে চান, এক্স ওয়াই বোথ হবে, তাহলে আপনাকে স্কিউ ইউজ করতে হবে। আর যদি একটা অ্যাঙ্গেল করতে চান এক্স, আর একটা অ্যাঙ্গেল করতে হলে ওয়াই। তো এক্স আর ওয়াই বেসিক্যালি কোনটা আমরা একটু জেনে নেই। যদি আমরা এখানকার কথা বলি, এই পার্টিকুলার সেলটার এক্স কোনটা আর ওয়াই কোনটা? হরাইজন্টাল বরাবর, হরাইজন্টাল এক্স আর ভার্টিক্যালটা হচ্ছে ওয়াই, উলম্ব আমরা নরমালি তাকে বলে থাকি। তো এখন এক্স আর ওয়াই, একজন এক্স এর দিকে অ্যাঙ্গেল করে, একজন ওয়াই এর দিকে অ্যাঙ্গেল করে। সে অ্যাঙ্গেল করবে, কিন্তু অ্যাঙ্গেল যখন করবে, মনে করেন যে আমার কাছে, আমার সামনে যখন এরকম করে স্ক্রিনটা আছে আমি দেখতে পাচ্ছি, বাট এক্স্যাক্টলি আমার বিহাইন্ডে একজন আছে, সে একটু উপরে আছে, আমার থেকে একটু হেড উপরে আছে, বা আমার মাথাটা একটু উঁচু, তখন আমি কিন্তু এই স্ক্রিনটাকে এভাবে করব।
যত কম্পিউটার আমার সামনে থাকবে আমার স্ক্রিনটা তত পেছনের দিকে নিতে হবে, আদারওয়াইজ এটা সুন্দর দেখা যাবে না। তার মানে আমি এক্স বরাবর কিন্তু অ্যাঙ্গেল করছি, আমি পজিটিভ এক্স বরাবর অ্যাঙ্গেল করছি, ক্লিয়ার? আর ওয়াই যেটা দিস, এই যে ভার্টিক্যাল স্পেসিং, আমি যদি এখান থেকে সরে এখানে গিয়ে বসি এবং আমি যদি ঠিকমতো দেখতে চাই তাহলে একে কি এদিকে সরাতে হবে, এইদিকে গেলে আমার এইদিকে সরাতে হবে ওয়াই বরাবর। এই হচ্ছে বেসিক্যালি স্কিউর কনসেপ্ট, নাথিং এলস। সো আমি যদি স্কিউ বলি, ট্রান্সফর্ম স্কিউ এক্স, ডিফল্টে আমি বলছি 0 ডিগ্রি, গ্রেডিয়েন্টটাকে আমি আপাতত যদি অফ করে রাখি জাস্ট কিউ এর জন্য, ব্যাকগ্রাউন্ড কালার শুধু হোয়াইট আছে, একটু খেয়াল করবেন। 0 ডিগ্রির পরিবর্তে আমি এটাকে পরিবর্তন করে 10 ডিগ্রি করলাম। খেয়াল করেছেন সে কি হচ্ছে, সে এক্স বরাবর স্কিউ হচ্ছে, এক্স বরাবর স্কিউ হচ্ছে। একটু খেয়াল করি, আমি যদি এটাকে ওয়াই বলি এখন কি হয়, এরকম হচ্ছে এক্স, এইটা যখন স্কিউ হচ্ছে তখন এরকম হচ্ছে, খেয়াল করেছেন এরকম হচ্ছে। আমি যদি আরো করি, একটু খেয়াল করেন, আমার যদি ভ্যালুটা একটু বেশি থাকে তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। পুরো ঘুরিয়ে নিয়ে গেছে। সো 90 হলেই তো সে এদিক সেদিক হয়ে যাবে, 90-র ওপার চলে গেছে। আমি যদি 90-তে যাই, এটা লোড দিতে হবে, কাইন্ড অফ এরকমই একটা কিছু। আমি যে 90 ডিগ্রি করেছি, 90 ডিগ্রি তো সে অ্যাকচুয়ালি কি করে দেবে, বুঝতে পেরেছেন? এবং তাহলে এক্সটা আর ওয়াইটা, এক্স কিন্তু যখন হচ্ছে, এক্স কিন্তু ওয়াই এর সঙ্গে রিলেটেড, হ্যাঁ এক্স ওয়াই এর সঙ্গে রিলেটেড। একটু খেয়াল করবেন, ওয়াই কিন্তু শুধু ওয়াই, এক্স কে নিয়ে কোনো কাজ করছে না। যখন এক্স বলছি তখন কিন্তু এক্স এর সাথে এক্স যখন ঘুরে যাচ্ছে তখন ওয়াই অটোমেটিক অ্যাঙ্গেল করছে, এক্স বরাবর সে ভ্যানিশ হয়েছে। বাট এটা পুরো স্ক্রিন ছড়িয়ে যায়, এটা ঠেকানো সম্ভব হয় না। স্কিউটা ঠিক এরকম, বাট স্কিউটা নর্মালি ইউজ করা হয় খুবই ছোট ছোট করে, হ্যাঁ ছোট ছোট অ্যানিমেশনের ক্ষেত্রে, ছোট ছোট করে শেড তৈরি করার ক্ষেত্রে স্কিউটাকে আমরা ইউজ করে থাকি। লাইক 10 ডিগ্রি, আমি বলছি 20 ডিগ্রি। প্রাথমিক অবস্থা দিস এরকম যে অনেক সময় দেখা যায় না যে ছবিগুলো টাঙানো আছে বাট সোজাসুজি না, একটু বাঁকানো, রাইট? আমি কার্সরটা ধরছি আরেকটু বেঁকে যাচ্ছে, যদি আমি না বাঁকিয়ে বলি না বেঁকে আছে, আমি সোজা করব, কার্সরটা নিচ্ছেন সে সোজা হচ্ছে। তো ছোট ছোট ইফেক্টের ক্ষেত্রে আমরা নরমালি স্কিউ এক্স আর স্কিউ ওয়াইটা ইউজ করে থাকি। ওকে, তো কারো কোনো কনফিউশন আছে? আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে বেসিক্যালি যে জিনিসটা আমরা শিখলাম আর কি সিএসএস দিয়ে আর এইচটিএমএল থেকে, যে আমরা এখন এইচটিএমএল সিএসএস এর কোড যে কোনো টেমপ্লেট যদি আমরা ডাউনলোড করি, সেই টেমপ্লেট গুলো আমরা চাইলে কিন্তু বুঝতে পারবো এবং প্রয়োজনে আমরা
এডিটও করতে পারবো। আমার কাছে মনে করেন একটা টেমপ্লেট আছে, এটা ডাউনলোড করায়, রেড ব্লক, এটা একটা টেমপ্লেট, কয়েকটা ফাইলই আছে। আমি ইন্ডেক্স ফাইলটাকে যদি ওপেন করি, মনে করেন এটা একটা টেমপ্লেট, সুন্দর করে গোছানো, এবং দেখে মনে হচ্ছে এটা দিয়ে কি করা যাবে, এটা প্রফেশনাল প্রজেক্টই দাঁড় করানো সম্ভব, একটা ব্লগিং এর সাইট দাঁড় করানো সম্ভব। আমি এটা ইউজ করব আপনাদের ব্লগিং এর সময়। হ্যাঁ, আপনি ডাউনলোড রেড ব্লক থিম, যখন আপনি নাম জানেন তখন খুব সহজেই টেমপ্লেটের যে রেড ব্লক টেমপ্লেট, ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, এটা ফ্রি ডাউনলোড, allfreedownload.com। এই যে এখান থেকে এই যে এই থিমটা দেখেন, খেয়াল করেছেন এই থিমটা, আমরা এটা নিয়ে যাই, নাম্বার অফ টেমপ্লেট রয়েছে এখানে, নাম্বার অফ, আপনি ইচ্ছে মতো ডাউনলোড করতে পারেন, রাইট। আমি যদি এটা ইয়েতে যাই, একটু নতুন করে পেজ খুললো, এটা অ্যাকচুয়ালি টেমপ্লেট মনস্টারে চলে যাচ্ছে, এটাকে বাদ দিয়ে যে ফ্রি ডাউনলোড এত কিলোবাইট অনলি, 984 কিলোবাইট, সহজে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, হাজারো টেমপ্লেট ফ্রি আছে। সো আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে টেমপ্লেটটা আমাদের আসলো বা দেখলাম, এই যে টেমপ্লেটটা রেড ব্লগের থিমটা, যদি রাইট ক্লিক করে আমি ভিউ পেজ সোর্স দেখি, HTML এর কোনো সিনট্যাক্স একটু খেয়াল করেন আমাদের অপরিচিত লাগছে কিনা, যে আমাদের এমন একটা সিনট্যাক্স আছে যেটা আমরা চিনতে পারছি না। কোন সিনট্যাক্স আছে যে আমরা যে সিনট্যাক্সটা চিনতে পারছি না, এটা পুরনো, এই যে ডক টাইপ উপরে যেটা লেখা এই পর্যন্ত 5 আর এটা পুরনো বলে, এটা HTML4 এর, হ্যাঁ, আর এই জন্য এই লাইনটুকু লিখতে হয়, HTML এর সাথে এই লাইনটুকু লিখতে হয়, আদারওয়াইজ অল আর সেম, সবগুলো সিনট্যাক্স আমাদের পরিচিত, অপরিচিত কোনো সিনট্যাক্স এখানে নেই, বাট একটা সুন্দর টেমপ্লেট দাঁড়িয়েছে। এখন এই টেমপ্লেটের CSS, হ্যালো রফিকুল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি আসি, CSS, এই টেমপ্লেটের সাথে যুক্ত CSS আছে, এই যে মেটার মধ্যে যে টেমপ্লেটেমো স্টাইল, এই ফাইলের মধ্যেই আছে, একটু খেয়াল করেন, এই যে টেমপ্লেটেমো স্টাইল, এই CSS-টা যদি আমরা খুলি, একটু দেখি যে কোন সিনট্যাক্স আমাদের অপরিচিত মনে হয় কিনা। এখানে একটা প্রপার্টি দেখা যাচ্ছে, এইটা ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটা এখানে দিলেও হয়, হ্যাঁ, রিপিট নো রিপিট দেখিয়েছি না, এক। তারপরে যে হুবার বলা আছে, লিঙ্ক ভিজিট বলা আছে, এখানে পাশাপাশি লিখেছে, এই জন্য বুঝতে কষ্টকর, বাট রিপিট বলতে যেটা বললাম যে আমাদের যদি ইমেজ ছোট হয় তাহলে আমি কিন্তু রিপিট করতে পারি, বা অটোমেটিক কি ছোট হলে ওই জায়গা দখল করার জন্য একাধিকবার বসে যাচ্ছে না, হ্যাঁ, আবার অনেক সময় প্রয়োজন পড়ে। ইমেজ ছোট থাকলে ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে শুধু যদি ব্যাকগ্রাউন্ড হয় অটোমেটিক রিপিট নিয়ে নেয়, আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেন তখন কিন্তু আর রিপিট করে না, সে রিপিটটা লিখে দিতে হয়। দুইভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ড রিপিট দেওয়া যায়, অথবা স্পেস দিয়ে এখানে রিপিট লিখে দেওয়া যায়। আচ্ছা, এটা গেল। এছাড়া কিছু প্রপার্টি একটু খেয়াল করেন, আমাদের অলমোস্ট সকল প্রপার্টি কি পরিচিত প্রপার্টি, অপরিচিত প্রপার্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট নাম্বার অফ প্রপার্টিজ কিন্তু সেখানে আছে, তাই না? যে হাজারো প্রপার্টিজ আমাদের CSS এ আছে, বাট ওই কিছু সিম্পল প্রপার্টি গুলোর মধ্যে থেকেই তারা কিন্তু এই কাজগুলো করেছে।
সো আমরাও চাইলে করতে পারবো, বাট একটু স্টাডি করতে হবে। এই টেমপ্লেট গুলো নিয়ে এদের রুলস গুলো ধরে ধরে কেন তারা তাদের টেমপ্লেট গুলো দেখতে এত সুন্দর লাগছে আর আমাদের গুলো কেন লাগছে না সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সো আমি যখন এর ভেতরে কোড করা শুরু করব কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ আপনাদের এই সিনট্যাক্স গুলো সম্পর্কে ধারণা আছে এবং আপনি বুঝতেও পারছেন। বাট প্রবলেম ফেস করবেন কখন? যদি আপনাকে এডিট করতে বলে ডিজাইনটা, অথবা নতুন ডিজাইন করতে বলে। ইভেন আপনি এডিটও করতে পারবেন। আপনি যখন HTML জানেন, আপনাকে যদি বলা হয় যে এই জায়গা থেকে আপনি এই অংশটুকুকে ফেলে দেন, এইটুকুকে ফেলে দেন, আপনি খুঁজে বের করে কি রিমুভ করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। বাট আপনাকে যদি বলে যে না এই জায়গায় আরেকটা কিছু নিয়ে আসেন, সেটাও আপনি পারবেন, কারণ এটা একটা স্ট্রাকচারের মধ্যে আছে। এটা ছবি, এটা ছবি ছাড়া আর কিছু না। এটা ছবি, একটা ইমেজ। হ্যাঁ, এই ইমেজের উপরে লেখাগুলো বসিয়েছে, এছাড়া আর কিছু। আর এই যে কার্সর নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডে ওইরকম হচ্ছে, ওইটাও একটা ছবি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই জন্যই দেখতে এরকম লাগছে। এই থিমটা আজকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা স্টাডি করবেন, ঠিক আছে? এটা ভালো করে পড়বেন, আর নেক্সট সোমবারের ক্লাসে আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন পিএসপির জন্য, ঠিক আছে? পিএসপির জন্য একেবারে রেডি হয়ে আসবেন নেক্সট সোমবারে।